নমস্কার, সিটিভিএনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চারী। ঘড়ির কাঁটায় 2:30 বেজে গিয়েছে আর লাঞ্চ বক্স নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে কথা বলবো আপনাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে যেখানে আপনারা কোথাও একটা রিলেট করতে পারবেন হয়তো আমার কথার সঙ্গে। কারণ একেবারে দুপুরের সময় সিটিভিএনের দর্শকরা, বিশেষ করে মহিলা দর্শকরা, তারা এই মুহূর্তে লাঞ্চ বক্স দেখার জন্য সিটিভিএনের সামনে রয়েছেন। যে বিষয় নিয়ে আমরা কথা হলো নারী মনের আনাচ কানাচ, মনের কথা নিয়ে কথা বলবো আজ আমরা। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আজকে যখন আমরা কথা বলবো বলে ঠিক করছি, মানে আমি আপনাদের সঙ্গে কথা বলবো বলে ঠিক করছিলাম, সেই সময় বেশ কিছু কমেন্টস এসছে আমার কাছে। অনেকে বলেছেন যে এমন একটা শক্ত বিষয়, কারণ কথাতেই আছে, মানে এটা আমাদের মহানায়ক উত্তম কুমারের একটি খুব জনপ্রিয় একটি সিনেমা থেকে এই গানটি অত্যন্ত বহুল প্রচলিত, নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারি না। সত্যি কি তাই? কি মনে হয় আপনাদের? আমরা মেয়েরা সত্যি কি এতটাই জটিল? সত্যি পাওয়া যায় না, একটু চেষ্টা করলে সেটা সম্ভব হলেও হতে পারে। আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো আপনাদের সঙ্গে, কারণ আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে যে তলায় ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন যে এই নারী মন বা মেয়েদের মন সম্পর্কে আপনাদের কি ধারণা। আপনারাও তো একটা দীর্ঘ জীবন অতিবাহিত করছেন, কেউ কৈশোরে রয়েছেন, কেউ যৌবনে রয়েছেন, কেউ মধ্য বয়সে রয়েছেন, বা কেউ বার্ধক্যে। এক একটা সময় এক এক রকম ফেজ আমাদের লাইফে যায়, সেই প্রত্যেকটা ফেজ নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা আজকে মেয়েদের নিয়ে কথা বলবো। সেই জায়গা থেকে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তলায় ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদের মনের কথা আমাকে জানাতে পারেন যে বিভিন্ন সময় বিভিন্ন বয়সে আপনাদের মনস্তত্ত্ব কিভাবে কাজ করেছে। আপনাদের কি সত্যি বোঝা খুব কঠিন বলে মনে করেছেন মানুষ? আপনাদের আশেপাশে যারা থাকে, আপনাদের পরিবার, আপনাদের পরিজন, আপনাদের বন্ধু বান্ধব বা বাইরের সমাজ, সত্যি কি তাদের কাছে আপনারা খুবই দুর্বোধ্য, ভীষণ কঠিন বোঝার জন্য? কারণ জীবনে এমন কিছু সময় আসে যে সময় সত্যি হয়তো মেয়েদের মনে হয় যে আমাদের বুঝছে না কেউ, বোঝার চেষ্টা করছে না কেউ। আর সেখান থেকে উল্টো দিক থেকে কিছু প্রশ্ন ভেসে আসে, এত জটিলতা বুঝবো কি করে? একটু সহজ হও, একটু সরল হও, তবে তো বুঝবো। ওই যে নারী চরিত্র নাকি বেজায় জটিল। কিন্তু আজকে আপনাদের কাছে বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো যে প্রথম যখন একটি শিশু জন্মায়, একটি মেয়ে জন্মালো, একটি কন্যা সন্তান জন্মালো পরিবারে, সেই থেকে তার জীবনযাত্রা শুরু হলো। একেবারে শেষ বয়স অবধি জীবনের অনেকগুলো স্তর, একেবারে যখন জন্মাচ্ছে শৈশব, তারপর কৈশোর, আসে তরুণ বয়স, প্রাপ্তবয়স্ক জীবন, সেখান থেকে মধ্য বয়সে পদার্পণ করি আমরা, তারপর আসে বার্ধক্য জীবনে। এবং প্রত্যেকটা স্তরে মেয়েদের বিশেষ করে বিভিন্ন রকমভাবে মনস্তত্ত্বগত কিছু কিছু ডিফারেন্স হতে থাকে, তাই না? সেই জায়গাগুলো বোঝাটা খুব কঠিন হয়ে যায় কি? আজকে এই বিষয়টা নিয়ে একটু এলাবোরেটলি আলোচনা করি আপনাদের সঙ্গে। তার কারণ হচ্ছে যে একটা শিশু যখন ছোট্ট বয়সে জন্মালো, একটা কন্যা শিশু যখন জন্মালো, সাধারণত আমি এখনো পর্যন্ত আমাদের বাঙালি পরিবারে এমন বহু জায়গা আছে, বিশ্বাস করুন, এমন প্রত্যন্ত বহু গ্রাম রয়েছে, বহু জায়গার মানুষ এখনো পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেন, কথা বলেন, আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে দেখতে পাই। কোথাও কন্যা সন্তান হলে তাদেরকে কোথাও যেন একটা সেকেন্ডারি পজিশনে রাখা হয়, চেষ্টা করে যাওয়া হয় যেন একটা পুত্র সন্তান হয়। খুব কম ক্ষেত্রেই এখন রয়ে গেছে, কারণ এখন সমাজ অনেক এগিয়েছে, এখন আর সেই জায়গা নেই, এখন মেয়েদেরকে অনেক সামনে এগিয়ে দিচ্ছে মানুষ। কিন্তু তবুও এমনও তো জায়গা এখনো পর্যন্ত নির্মূল তো হয়ে যায়নি সমাজ থেকে। এখনো প্রচুর পরিবার রয়েছেন, প্রচুর মানুষ রয়েছেন যারা একটি কন্যা সন্তানের পর এক্সপেক্ট করেন যে একটি পুত্র সন্তান হোক।
কোথাও গিয়ে সেই দিন থেকে, যেদিন থেকে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো, একটা যুদ্ধ শুরু হয়, একটা অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াই শুরু হয় যে না, আমাকে কিছু করতে হবে। এখন দিন বদলেছে, এখন বাবা মারা চান যে সমানভাবে তাদের সন্তানদের মানুষ করতে, ছেলে মেয়েদের এগিয়ে দিতে, সামনে পড়াশুনো করাতে চান। কিন্তু সেই জায়গা থেকে একটা ছোট্ট সন্তান যখন 5 থেকে 12 বছর বয়স, ধরুন শৈশব যে সময়টা, সেই সময় একটা মেয়ের মানসিক বিকাশ ধীরে ধীরে তৈরি হতে থাকে তার পরিবার থেকে। তখন তার সমস্ত অবলম্বনটাই কিন্তু শুধুমাত্রই তার পরিবার, তার বাবা মা, তার পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন, তারা। সুতরাং তারা তাকে যেভাবে ট্রিট করবেন, তারা তাকে যতটা মনোবল দেবেন, তারা তাকে যতটা কনফিডেন্স যোগাবেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেই বীজটা বপন হয় বোধহয় সেই সময় থেকেই। সেখানে সেই আত্মবিশ্বাসটা প্রচণ্ড রকমভাবে তৈরি হয়, জানেন তো। কারণ এটা বহু ক্ষেত্রে আমি দেখেছি, কিছু ক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে কনফিডেন্স বিল্ডিংটা ভীষণ রকমভাবে দরকার হয়, যেটা মেয়েদের ক্ষেত্রে অনেকাংশে ভীষণ কম, ভীষণ কম। কোথাও একটা কন্যা সন্তান হওয়ার পর অনেক পরিবারেই প্রথম তাদের এইভাবে ট্রিট করা হয়, তুমি পড়াশুনো শেখো, সাথে গান বাজনা শেখো বা নাচ শেখো বা যে কোনো রকম একটা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত হও, কারণ ভবিষ্যতে তোমাকে বিয়ে দিতে হবে। একটা ছোট্ট বাচ্চা যখন সে বিয়ের কিচ্ছু বোঝে না, যখন সে কিচ্ছু জানে না, কি বিয়ে, বিবাহিত জীবন কি, একটা মানুষের সঙ্গে জুড়ে যাওয়া কি, তার গোটা লাইফটা কি হতে চলেছে, তার কোনো আইডিয়া নেই। তার নিজস্ব কোনো সে তখনও তৈরি হয়নি। এমনও জায়গা এখনো পর্যন্ত আছে, সেই সময় থেকে, সেই শৈশব থেকেই এই জিনিসটা তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে তোমাকে বিয়ে করে সংসার করতে হবে। নিশ্চয়ই করতে হবে, কোথাও কোনো এখানে অবজেকশনের কোনো জায়গা নেই, সেটা তার প্রত্যেক, কিন্তু তাকে বড় হতে দিন, তার নিজস্ব সে তৈরি হোক, তার নিজস্ব কিছু বলার জায়গা থাকুক, তার নিজস্ব ডিসিশন তৈরি হোক। তারপর গিয়ে তার তো দীর্ঘ জীবন বাকি, সবে সবে বাচ্চাটা পৃথিবীতে এসেছে, সবে তার শৈশব শুরু হয়েছে, তার তখন খেলাধুলো করার বয়স, তার তখন প্রচুর উৎসুক মানে মনের মধ্যে, তখন তার জানার ইচ্ছে, নতুন নতুন দেখছে পৃথিবীকে দেখাও শুরু করেনি, সবে তার ঘরটুকু দেখা শুরু করেছে, বাইরের বিশাল জগৎ পড়ে রয়েছে তার জন্য। কিন্তু এক্ষেত্রে কোথাও একটা আত্মবিশ্বাসের অভাব ঘটতে থাকে বিভিন্ন জায়গা থেকে, যে না তুই বাইরে খেলতে যাবি না, না বাবা ছেলেদের সাথে খেলা করিস না, পড়ে যাবি, লাগবে, বাইরে কিন্তু বেরোবে না, ছেলে ধরা তুলে নিয়ে যাবে, ওইখানে যেও না, ওখানে কিন্তু ভূত আছে। মানে যেখানেই আমাদের সন্তানকে আমরা আটকাবো বলে মনে করি, সেইখানেই এমন একটা জায়গা দিয়ে দিই, আমরা একবারও ভাবি না যে এটা কিন্তু ভবিষ্যতে অন্যরকমভাবে প্রভাব পড়তে পারে, সারা জীবনের জন্য কিন্তু ভীতি তৈরি হয়ে যেতে পারে সেই জায়গা থেকে। মেয়েদের ক্ষেত্রে এটা বিশেষভাবে হয়, জানেন। বহু মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলেছি, বহু মানুষের সঙ্গে যখন ফোনে কথা হয়েছে, সামনাসামনি কথা হয়েছে, বাস্তব জীবনে যখন অভিজ্ঞতা হয়েছে, তখন দেখেছি এই জায়গা থেকে একটু একটু করে কনফিডেন্সটা ভাঙতে থাকে। আস্তে আস্তে যে সে যখন বড় হয়, কৈশোরে যায়, ধরে নিচ্ছি মোটামুটি 12-13 থেকে 20 বছর পর্যন্ত যে ফেজটা চলে, স্কুল যাচ্ছে, সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পড়াশুনো করছে, সেই সময় যখন ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে, ছেলে মেয়ে একসাথে যখন দাপিয়ে খেলাধুলো করার কথা, পড়াশুনো করার কথা, সামনে আগামী জীবনে কি পড়াশুনো করব তার ভাবনা চিন্তা করার কথা, হায়ার স্টাডি করব নাকি অন্য কোনো লাইন নিয়ে আমি সেখানে স্পেশালাইজেশন করব, আমার কেরিয়ারটাকে আমি কিভাবে সাজাবো, সেই সমস্ত ভাবার কথা, সেখানে কোথাও একটা কনফিডেন্স ল্যাক করতে থাকে। এমন প্রচুর পরিবার আছে যেখানে সেই যে ছোট বয়সে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে তুমি পড়াশুনো করো, কিন্তু একটা সময়ের পর কিন্তু তোমাকে এমনভাবে তৈরি হতে হবে যাতে তুমি অন্যের ঘরে গিয়ে সংসারটুকু করতে পারো। তুমি যদি সংসার করতে না পারো তাহলে এমন পড়াশোনার প্রয়োজন নেই। বিশ্বাস করুন, এরকম প্রচুর পরিবার আছে, শুনেছি, এরকম কথা শুনেছি।
নিজের চোখের সামনে দেখেছি প্রচুর পরিবারকে। সুতরাং সেই জায়গা থেকে এইগুলো কিভাবে এফেক্ট করে, আচ্ছা আপনারা কিভাবে দেখেন বিষয়টাকে? আপনারা যদি অভিভাবক হয়ে থাকেন, আপনারা যদি সন্তানের বাবা মা হয়ে থাকেন বা তার আত্মীয় হয়ে থাকেন, তাহলে আপনারা বিষয়টাকে কিভাবে দেখেন? আপনাদের ঘরে যদি সন্তান থেকে থাকে, বা আপনার ওভারঅল বিষয়টাকে কিভাবে দেখেন? একজন সন্তানকে, আমি এখনো পর্যন্ত 20 বছর বয়স অবধি বললাম, এই যে 9-10 বছর বয়স থেকে শুরু করে 20 বছর বয়স, এই যে ফেজটা চলে, সেই সময় একটি মেয়েকে, একটি কন্যা সন্তানকে ঠিক কিভাবে ট্রিট করা উচিত? বারবার কি তাকে আটকানো উচিত? বারবার কি তাকে বাধা দেওয়া উচিত? হ্যাঁ, আমি জানি, আমি বাবা মায়েদের কথাটাও জানি, কোথাও একটা তারাও হয়তো কোনো বিপদের আশঙ্কা করেন, খুব স্বাভাবিক সেটা। একাধিক ঘটনা, পরবর্তীতে আমরা যাব সেই সমস্ত ঘটনা, আমি বলবো আপনাদেরকে সেই ঘটনার কথাও। কিন্তু বাইরের দুনিয়ার সাথে তো লড়তে দিতে হবে আমাদের, বাইরের দুনিয়াকে তো চিনতে দিতে হবে আমাদের। সেটা যদি না হয় তাহলে লড়বো কি করে? আর এই কনফিডেন্সটা তৈরি হয় ঘরের 4 দেওয়ালের মধ্যে থেকে। আমার পাশে যারা সবসময়ের জন্য রয়েছেন, যাদেরকে আমি জন্মে থেকে চোখ খুলে প্রথম যাদেরকে দেখছি, একটা সময় যারা আমার সব থেকে বেশি কনফিডেন্সের জায়গা, জানি যে আমার বাবা মা আছেন বা আমার আত্মীয়রা রয়েছেন, ব্যাস আমি সব থেকে সেফ জোনে রয়েছি। সেই মানুষগুলো যখন এই আশ্বাসটুকু দেয় না যে তুমি পারবে, তুমি লড়ে নিতে পারবে, তুমি বাইরে তো বেরো, তুমি দরজার বাইরে পা তো দাও, আমরা তো রইলাম পেছনে, তুমি এগিয়ে যাও। দেখুন, ছেলেদের ক্ষেত্রে বিষয়গুলো আলাদাভাবে হয়, এই বিষয় নিয়েও পরে একদিন কথা বলবো, নিশ্চয়ই বলবো। কিন্তু আজকে যেহেতু মেয়েদের বিষয়টা নিয়েই আপনাদের সামনে এসেছি আলোচনা করতে, তাই এই দিকটাই রাখি। মেয়েদের ক্ষেত্রে কিন্তু আটকানোর প্রবণতা অনেক বেশি, অনেক বেশি। এমন প্রচুর পরিবার আছে, এমন প্রচুর জায়গা আছে, এমন প্রচুর প্রত্যন্ত গ্রাম আছে যেখানে সামর্থ্য থাকলেও কিন্তু তারা আর এগোতে দিতে চান না, কোথাও একটা ভয় পান হয়তো। আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে আলোচনা কন্টিনিউ করব, কিন্তু একজন দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমি একটু কথা বলে নিই। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আপনার নাম কি? নমস্কার। হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে মুনমুন বলছি। বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি আমার মেয়ের বয়স 16 বছর। আচ্ছা। হ্যাঁ, বলছি আমার মেয়ের বয়স 16 বছর। তো ও না মানে অল্পতে ভীষণ ইরিটেট হয়ে পড়ছে, মানে কারোর কথা ঠিক করে নিচ্ছে না। ওর সাথে কথা বলার জন্য মানে আমরা কি করে বলবো, কি করব, স্বাভাবিক কথাগুলোকে একটু ইরিটেশন ভাবে নিচ্ছে আর কি। মানে কি করে করবো, ওর সাথে কথা বলা যায়? আমার দুটো মেয়ে, মানে আমার জমজ মেয়ে, একজন যেভাবে নিচ্ছে ও খুব নিতে পারছে না, অল্পতে ইরিটেট হয়ে পড়ছে আর একটু আনমনা থাকছে। ওটা কি কারণে, কি করব? আচ্ছা আচ্ছা, আপনি একটু বলুন যে মানে আপনার মেয়ে ঠিক কি ধরনের মাইন্ড স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে? মানে ও কি এখন কোনো প্রেশারে আছে? মানে ধরুন পরীক্ষার প্রেশার বা অন্য কোনো প্রেশার, পড়াশোনার প্রেশার, এই ধরনের প্রেশার আমরা ওকে দিচ্ছি, কিন্তু ও এক্সাক্ট নিচ্ছে কিনা বুঝতে পারছি না। মানে সবটাই ওর মাথার উপর দিয়ে যাচ্ছে আমাদের মনে হচ্ছে। ও যা বলছি ওটা করবে না, অন্যটা করতে চাইছে। আবার মানে এক্সাক্ট যে ওর আমি জিজ্ঞেস করছি তুই বড় হয়ে কি করবি বা কি করতে চাস, তো বলছে সেরকম কিছু ভাবিনি। তো এখন যদি না ভাবে বা কিছু। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন, ওর পছন্দ কি? মানে ও কি পছন্দ করে? ও একটু মানে একটু তো গান শুনতে ভালোবাসলো বা ছবি আঁকতে ভালোবাসে, এরকম টাইপের। আর ও হচ্ছে অনেক রাত অব্দি জেগে থাকে, কিছু নয় একটা ডায়েরি নিয়ে অনেকক্ষণ লিখছে। আচ্ছা, এইভাবে মানে ওকে প্রেসারাইজ করা যায় না। আর শিডিউল যে ওয়ার্ক গুলো, মানে যেগুলো হোম টাস্ক দিচ্ছে স্যারেদের, ও রেগুলার ক্লাসেও যাচ্ছে না, নিজের মতো করে থাকছে। মানে দেখুন, একটা বিষয় হচ্ছে যে আপনি যেগুলোর কথা বলছেন, মানে ও যেগুলো পছন্দ করে সেইগুলো তো মানে সেইগুলো তো ভালো, সেগুলো তো খারাপ নয়। সেইগুলোতে যদি একটু উৎসাহিত করেন, যদি কোথাও একটা ওই জায়গাগুলোতে ইন্টারেস্ট পায়। ম্যাডাম বলছি
মানে ধরুন ক্লাসে যাওয়ার কথা আছে, তো ক্লাসে যাবে না, আমার আজ যেতে ইচ্ছে করছে না, এভাবে ক্লাস হচ্ছে। আচ্ছা দিদি, একটা বিষয় আপনি বলুন, আমি মানে এইটুকু আপনাকে সাজেস্ট করতে পারি যে ওর ক্লাসে যাওয়ার জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে, ওর ক্লাসে কি আপনি কখনো খোঁজ নিয়েছেন? মানে সেখানে যদি কোনো সমস্যা, দেখুন বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে সেখানে সমস্যা হচ্ছে, হয়তো আপনার কাছে বলতে পারছে না, হয়তো বাড়িতে বলতে পারছে না, ভেতর ভেতর কোনো চাপ নিচ্ছে যার জন্য এই ধরনের ওর মানে বহিঃপ্রকাশ হচ্ছে, এই ধরনের বিরক্তি আসছে ভেতর থেকে। না ম্যাডাম, মানে আমার দুজন মেয়ে তো, ওরা দুজন বন্ধুর মতোই মিশে, তো ওর আরেকজন আমাকে হয়তো বলতো, কিন্তু ওরকম হচ্ছে না। আর ও মানে ইন্ট্রোভার্টেড, আবার যখন ইরিটেড হয়ে পড়ে এক্সেসিভ চিৎকার চেঁচামেচি করতে থাকে। আচ্ছা, এই জন্য কি করবো আমি বুঝে উঠতে পারছি না, মানে আমার ওকে নিয়ে ভীষণ টেনশন হয়। দুজন মেয়ে, আমার যমজ মেয়ে, একজন খুব মানে যা করছি ওরা ওটা করছে, বা যার যেটা বলছি। আচ্ছা, ও যে স্কুলে যায়, ও স্কুল যাওয়ার সময় কি কোনো রকম কোনো মানে স্কুল যাওয়াতে কোনো অনীহা বা স্কুল যাওয়ার সময় কোনো ইরিটেশন বা কোনো বিরক্তি এরকম কি কিছু লক্ষ্য না, করেছেন? ওর মানে ওকে আমার আরেকজন মেয়ে সবকিছু করে দেয়, গুছিয়ে দেয়। আচ্ছা, তো ওর নিজস্ব ভাবে কোনো কিছু বই গোছানো, খাওয়া, সবকিছু ওকে ডেকে ডেকে সবকিছু মানে বলে বলে করতে হয়। একটা বিষয় আমি আপনাকে বলি, দেখুন ওকে একটু নিজেরটা নিজেকে করতে দিন, মানে সব কিছুটা আপনারা তো রইলেন, আপনারাই তো ওর অভিভাবক, আপনারাই তো ওর সব, ওর যে কোনো রকম সমস্যাতে তো আপনারাই সবার আগে এগিয়ে আসবেন, কিন্তু ও যেটুকু পারে করতে ওকে সেটুকু নিজে করতে দিন। ওকে যদি একটু করতে দেন, ওকে যদি একটু ইনভলভ করে দেন বিষয়টার মধ্যে, ওকে স্বাবলম্বীও করছেন আপনি, ওর একটা ইনভলভমেন্টও তৈরি হচ্ছে। সেক্ষেত্রে পরিবারের বাকি যারা আছে তাদের সঙ্গে ওর সম্পর্ক কেমন, মানে তাদের সঙ্গে কেউ খেলাধুলো বা পরিবারের সঙ্গে সম্পর্ক মানে মোটামুটি আমার সাথে একটু ভালো করে বলে, মানে আমি ওর সাথে গুছিয়ে বলার চেষ্টা করি ওর মতো করে, তো ওর মতো যদি না হয় ও ভীষণ রিয়াক্ট করে ফেলছে। বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে ও ঘুরতে যেতে পছন্দ করে? হ্যাঁ, ঘুরতে যেতে, বেড়াতে, আচ্ছা। একটু মানে প্রকৃতির দিকে মানে থাকতে চায়। মানে একটু একটু নেচারের কাছাকাছি। আচ্ছা, তাহলে ওকে ঘুরতে নিয়ে যান না মাঝে মধ্যে, যদি একটু একটু সন্ধেবেলাও ধরুন যদি একটু বেরোনো যায়, একটু কাছাকাছি ঘুরিয়ে আনা যায়। হ্যাঁ, ওর মানে খুব আনমনা টাইপের, ওরা ধরুন বারান্দায় দাঁড়িয়ে আছে, তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে কিছু একটা ভাবছে, তো ওই সময় চলে আয় এটা কর, তখন খুব বিরক্ত হয়ে পড়ে। বুঝতে পেরেছি। দেখুন একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে যে আপনার সঙ্গটা ওর ভীষণ প্রয়োজন, ঠিক আছে? আপনি নিশ্চয়ই, আপনি মা হিসেবে, এটা আমার হ্যাঁ, আপনাকে আমি বলে দেওয়ার আসলে কোনো বাড়িতে জায়গাই থাকি না নেই, তো। কিন্তু আমার মনে হয় দিদি যে হুম। হ্যাঁ, একেবারেই যেহেতু আপনার ছোট বাচ্চা, একেবারেই মানে ওর যেহেতু গোটা ভবিষ্যৎটা পড়ে রয়েছে, তো সেক্ষেত্রে আপনি যদি একটু ওকে সঙ্গ দেন। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনি কি করেন মানে? আমি বাইরে সার্ভিস করি আর কি। আচ্ছা, আমি আমার মানে কাজটাই শিফটিং ডিউটি আর কি। আচ্ছা, মানে আপনার সন্তানরা কি পর্যাপ্ত সময় তার বাবা মাকে পায় কাছে? একেবারেই পায় না। দেখুন এই জায়গা মানে আপনি নিজে বলছেন সমস্যার সমাধান তো এই জায়গাটাতেই, বলে আমার অন্ততপক্ষে মনে হচ্ছে একটা এইটুকু বাচ্চা যার বাবা মাকে সব থেকে, দেখুন এটা আপনার একার সমস্যা নয়, প্রচুর প্রচুর শিশু রয়েছেন, প্রচুর বাচ্চা রয়েছে যাদের এই সমস্যা, এই ধরনের প্রচুর ফোন কলস আসে আমাদের কাছে, আমরা কথা বলি এই ধরনের মানুষদের সঙ্গে। বাবা মাকে একটা সন্তানের সব থেকে বেশি প্রয়োজন, সব থেকে বেশি প্রয়োজন, আপনারাই তো ওদের সবটা। সুতরাং সেই জায়গা থেকে যদি আপনি সত্যি ওরিড হয়ে থাকেন, থাকে না, আমিও থাকি না, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, বুঝতে পারছি, বুঝতে পারছি। আসি হয়তো বললাম কি করেছিস, তোমাকে জানতে হবে না, আমি আমার পড়া করে নেবো। দেখুন এটা আমার কোথাও একটা মনে হচ্ছে আপনার প্রচন্ড অভিমান করছে, কোথাও একটা করছে, আর এতটাই অভিমান করছে যেটার বহিঃপ্রকাশ হচ্ছে ওর বিরক্তিতে। প্রত্যেকটা মানুষের বহিঃপ্রকাশের ভঙ্গি তো আলাদা আলাদা, সেক্ষেত্রে আমার অন্তত মনে হয় যে এটা বিরক্তি হয়ে বেরোচ্ছে। এটা এই জায়গাটা দিদি আমি অন্তত পক্ষে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি একটু সময় দিন, বা ওর বাবা বা আপনি একটু সময় দিন ওদেরকে, কারণ ওদের গোটা জীবন পড়ে রয়েছে, ওদের এখন আপনাকে প্রয়োজন। একটু যদি সন্ধেবেলা নিয়ে বেরোতে পারেন, একটু যদি উইকেন্ডে যদি কোথাও একটু ঘুরিয়ে নিয়ে আসতে পারেন, একটু ভালো কথা বললেন, ও যখন ইরিটেট হয়ে যাচ্ছে ওকে বকাবকি করবেন না। আমার মনে হয় যে এই সমস্যার হয়তো সলিউশন হবে। সন্তানরা সব থেকে বেশি তার বাবা মাকে চায়, আর কিচ্ছু চায় না, এটুকু আপনাকে বলতে পারি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন, ফোনটা নেব। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন?
হ্যাঁ ম্যাডাম, হ্যালো হ্যালো। হ্যালো ম্যাডাম, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। ম্যাডাম নমস্কার ম্যাডাম। হুম, হ্যাঁ, আমি হারাধন বাগদি বলছি যাদবপুর থেকে। বলুন। তো আপনাদের যে বিষয়টা খুব ভালো বিষয়, ঠিক আছে ম্যাডাম। হুম হুম। হ্যাঁ, যেটা বলুন হচ্ছে আপনি। হ্যাঁ। যে আপনি যেটা বলছেন না, যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু মানে রেস্ট্রিকশন থাকে। হুম হুম। শুনতে পাচ্ছেন তো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি, আপনি বলুন। বলছি মেয়েদের ক্ষেত্রে যে রেস্ট্রিকশনটা থাকে না, যে এখানে যাবে না, এটা করবে না, স্কুলে যাবে কিন্তু বেশি লেট করে আসবে না, হুম হুম। এটা কিন্তু দেখুন ম্যাডাম, এটা অ্যাকচুয়ালি আমরা তো মা, আমরা ফ্যামিলি, মা বাবা, নিশ্চয়ই। আমরা যতটা সেফলি দেখতে চাই বাইরে কিন্তু সেটা সেফলি পাই না আমরা। একদম ঠিক কথা, ঠিক কথা। কিন্তু ধরুন এই যে আমরা যখন রাত 12টার সময় 1টার সময় মুভি দেখে আসি, ছেলেরা বিশেষ করে আমাদের যে স্বাধীন থাকে, মেয়েদের কিন্তু যতই বলুন যে প্রশাসন থাকে, ইয়ে থাকে, কিন্তু কোনো কিছু একটা ঘটে গেলে না, আঙুল জানেন তো প্রথমে মহিলার দিকে তোলে। হুম আর আরেকটা কথা, হুম। মেয়েরা মানে ফ্যামিলি আজকাল তো মানে ছোট ফ্যামিলি হয়ে গেছে তো। আগে যেমন ধরুন বড় ফ্যামিলি থাকতো, বড় ফ্যামিলি থাকলে মা বাবা কাকা জেঠিমা সবার সাথে থাকতো। ঠিক, ঠিক। তো এটা পেলে না বাচ্চারা একটু মাইন্ডে ফ্রেশ হতো। ঠিক। এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে না, হুম, সিঙ্গেল ফ্যামিলি, মা বাবা ভাই বোন ব্যাস, আদার কাউরির সাথে সম্পর্ক নেই। ঠিক কথা। আর একটা হচ্ছে মোবাইল। হুম। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার আপনার সন্তান আছে? আমার একটা ছেলে একটা মেয়ে আছে, বুঝেছেন তো? হ্যাঁ বলুন। কি বলেন ম্যাডাম? হ্যাঁ বলছি যে আপনার আপনার সন্তান আছে? হ্যাঁ, আমার সন্তান আছে, একটা মেয়ে ক্লাস 11 পড়ে আর ছেলে ক্লাস 6। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। দেখুন, আপনি বাবা হিসেবে আমার খুব ভালো লেগেছে আপনার ফোন পে, থ্যাংক ইউ সো মাচ। আপনি বাবা হিসেবে যে উদ্বেগটা প্রকাশ করেছেন এটাই খুব স্বাভাবিক, এটাই ভীষণ স্বাভাবিক। মানে আমি প্রথমেই কথা বলার সময় এই কথাটা বলছিলাম যে দেখুন, এই যে যিনি ফোন করেছিলেন আমাকে, একজন বাবা, একজন সন্তানের বাবা, একজন কন্যা সন্তানের বাবা বিশেষভাবে, তিনি বলছেন যে কোথাও তো একটা চিন্তা হয়, এটা খুব স্বাভাবিক বিষয়। কারণ আমার সন্তানকে, বিশেষ করে আমার কন্যা সন্তানকে, আমার মেয়েকে যদি আমি বাইরে ছাড়ি, যদি সন্ধে পেরিয়ে গেল আমার মেয়ে বাড়ি ফিরলো না, আমার টেনশন হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কোথাও কোনো অঘটন ঘটলে সেই চিন্তা প্রথম আসবে, বাবা মা হিসেবে খারাপ চিন্তা বোধহয় মাথায় সবার প্রথম আসে, এটা খুব স্বাভাবিক, এটা খুব প্র্যাকটিক্যাল, এটাকে ইগনোর করার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। কিন্তু তবু আমি বলবো যে সন্তানকে এগিয়েও তো দিতে হবে। বাবা মা হিসেবে সব সময় তারা চান যে তাদের সন্তানকে শীর্ষে দেখতে, তাদের সন্তানকে ওপরে দেখতে, তাদের সন্তানকে সব থেকে শ্রেষ্ঠ জায়গায় দেখতে। সেই জায়গাটা অ্যাচিভ করতে গেলেও কিন্তু সন্তানকে এগোতে হবে। আপনারা থাকুন পেছনে, আপনারা তো আছেন। আমার সব থেকে বড় কনফিডেন্সের জায়গা হচ্ছে, আমার যেখানে যাই হোক না কেন, যে সমস্যাই হোক না কেন, আমার বাবা মা আমার পেছনে রয়েছেন, এটাই সব থেকে বড় কনফিডেন্স। কারণ আমি যেখানে যে মুহূর্তে যে পরিস্থিতিতেই পড়ি না কেন, আমি তাদেরকে জানাতে পারবো, আমি তাদের থেকে সাহায্য পাবো। আর বিশেষভাবে আমি আপনাদেরকে বলবো, এই এই ট্রান্সপারেন্সিটা অন্তত আপনাদের সন্তানের সঙ্গে আপনারা মেনটেন করুন, বিশেষ করে মেয়েদের সঙ্গে। কারণ দেখুন, ছেলেদের বিষয়টা নিয়ে আমি আলাদা একদিন আলোচনা করবো, আপনাদেরকে বলেছি, কিন্তু মেয়েদের বিষয়টা নিয়ে যদি বলি, মেয়েরা কিন্তু খুব বেশি বলার জায়গা পায় না, তাদের বাইরের পরিসর খুব কম হয়, তাদের বন্ধু বান্ধব খুব কম হয়, তাদের শেয়ার করার জায়গা খুব কম। সুতরাং মেয়েদের ক্ষেত্রে শেয়ার করার জায়গাটা কিন্তু ঘরের ভেতর। সুতরাং ঘরের ভেতর যদি আপনারা থাকেন, আপনারা আছেন বাবা মা আত্মীয় পরিজন, সেক্ষেত্রে আপনারা শেয়ার করুন, জিজ্ঞাসা করুন, এতটাই তাদেরকে সাবলীল রাখুন যে তারা ভয় যেন না পায়, যারা যে কোনো রকম পরিস্থিতিতে যেন আগে সবার আগে আপনাকে জানায়, তারা এই কনফিডেন্সটা পায় আমার বাবা মা আছে, তারাই বুঝে নেবে। একটা ফোন আছে, ফোনটা নিয়ে নি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শেওড়াফুলি থেকে বলছি, সিঞ্জনা ব্যানার্জি। বলুন। তো আমারও 12 বছর বয়সের মেয়ে আছে, ক্লাস 6-এ পড়ে। তো আমি নিজেও একটা মেয়ে হলেও আমি পড়াশোনা থেকে সবকিছুই শিখেছি, কিন্তু শেখার পরেও যখন আমি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করলাম, মানে বাংলায় মাস্টার ডিগ্রি করলাম, অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করলাম, এবং গানেও ক্লাসিক্যাল আমি দীপালিনার কাছে গান শিখেছি। কিন্তু আমার যখন যখন সবকিছু শেষ হলো, তখন আমার
প্রায় শেষের তো 24-25 বছর বয়স, তো বাড়ি থেকে তো প্রেশার যে বিয়ে করতে হবে একটা, যেরকম আমাদের সময় ছিল। এখন আমার 40 বছর বয়স। তো যাই হোক, তো তখনকার দিনে বিয়েটা একটা বিশাল ব্যাপার, মানে বিয়ে দিতে হবে, মেয়ে বড় হয়েছে, একদম। 2 বোন যেহেতু আমরা, তো আমাদের 25 বছর বয়সে আমার বিয়ে হয়। তখন আমি বলেছিলাম যে আমার একটু বাইরে নিয়ে চলো, আমি একটু চাকরি বাকরি করবো, তারপর বিয়ে করবো। কারণ আমাদের লাইনে তো এখানে কলকাতায় খুব চাকরি কম ছিল, কিন্তু যা হয় আমাদের তারপর মানে দেখে শুনে আমার ইচ্ছে আমার মেয়েটাকে আমি একটু ভালো করে মানুষ করবো। যে লাইনে যাক, পড়াশোনায় দাঁড়াতে হবে এমন কিছু নয়, কিন্তু যে লাইনে যাক ওর অ্যাটলিস্ট নিজে একটু দাঁড়াক জীবনে, মানে বিয়ে করুক, সংসার করুক, সবই করুক, সবটাই দরকার জীবনে। আমি বলছি না যে শুধু মানে শুধু নিজে দাঁড়াক বা একটা স্বেচ্ছাচারী নারী তৈরি হোক, সেটাও আমি চাই না, কিন্তু আমি চাই যে মেয়েদের নিশ্চয়ই করতে হবে। কিন্তু আজকাল কিছু ম্যাক্সিমামটাই মেয়েরা হয়তো মানে কি বলবো, মেয়েরা অত্যাচারিত হচ্ছে বলে আমরা বলি বারবার কথাটা, কিন্তু কিছু কিছু মেয়ে আমার চোখেও দেখা আছে যারা হয়তো পড়াশোনা শিখেছে, অনেক দূর গেছে, বিশাল চাকরি করে সব, তারাও কিন্তু স্বেচ্ছাচারী মনোভাবের জন্য আজকাল যেটা হয়েছে এবং অত্যাধিক চাহিদার জন্য মানুষের মধ্যে। বুঝতে পেরেছি। না না, দেখুন, অ্যাকচুয়ালি প্রথমে একটা বিষয় বোঝার দরকার ভীষণভাবে, যে কোনটা আমার স্বাধীনতা আর কোনটা আমার স্বেচ্ছাচারিতা, এই দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারাটা ভীষণ প্রয়োজন। আর আমার মনে হয় আপনি যখন এই জায়গাটা বুঝতে পারছেন, আপনি যখন সেই চিত্রটাও দেখতে পাচ্ছেন সমাজের, সেক্ষেত্রে আপনি যখন একজন কন্যা সন্তানের মা, তখন তাকে সেই জায়গাটা বিশেষভাবে আমার মনে হয় যে আপনি ছোট্ট থেকে খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করুন যে জীবনে কোনটা স্বাধীনতা আর কোনটা স্বেচ্ছাচারিতা। স্বাধীন হওয়াটা প্রয়োজন, স্বাধীন হওয়ার জন্য অনেক লড়াই চলেছে, এখনো চলছে। মানে সবকিছুতেই ভয় হয়ে গেছে, মানে একটু দেরি হচ্ছে আমাদের চিন্তা, কেন দেরি হচ্ছে, কেন ফিরছে না, এই বাচ্চা ফেরে স্কুল থেকে, কেন বাচ্চা দেরি করছে। একদমই। আরেকটা বিষয় আপনাকে একেবারে আরেকটা বিষয় আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে কোনটা আমার সত্যি প্রয়োজন আর কোনটা আমার ভোগবাদিতা, এই জায়গাটাকে কিন্তু আলাদা করতে জানাটা খুব প্রয়োজন, যে আমার প্রয়োজনটুকু কতটা, সত্যি আমি কতটা, মানে কতটা কোন জায়গাটা আমার নিড, এই জায়গাটা বুঝতে পারাটা, এই জায়গাটা ধরতে পারাটা কিন্তু ভীষণ রকম ভাবে প্রয়োজন। আর ম্যাম আজকাল যেটা মানে ওপেনলি আমি অনলাইনে বলছি, একজনের 10 তলা বাড়ি আছে, একজনের বিশাল গাড়ি আছে, আমার কেন নেই? আমারও সেটা চাই। এই চিন্তাধারা করে 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 মানুষ আজকাল আর মানে টাকার পেছনে দৌড়ে নিজের সবকিছুকে মানুষ খুইয়ে ফেলছে। দেখুন, কম্পিটিশন, আমরা ছোটবেলায় যে আত্মীয়দের বাড়িতে গিয়ে থাকা, সবকিছু মেলামেশা সব বন্ধ হয়ে গেছে আজকাল মানে সব বন্ধ হয়ে গেছে। আজকাল শুধু মানুষের টাকার পেছনে দৌড়ানোটা মানে একটা হয়ে গেছে। তাই জন্য ভালোবাসা, আন্তরিকতা, লোকের সাথে নিচু হয়ে কথা বলা সব চলে গেছে জীবন থেকে। কিন্তু আমি চেষ্টা করি আমার মেয়েটাকে, মানে আমরা যেভাবে মানুষ হয়েছি সেভাবে চেষ্টা করি করা, কিন্তু অনেকেই বলে আমার চিন্তা অনেক ব্যাকডেটেড বা কিছু, কিন্তু তাও আমি চেষ্টা করি যতটা আমাদের মানে দেখুন, মা হিসেবে আপনি সন্তানের জন্য সব থেকে ভালোটাই চিন্তা করবেন, এ বিষয়ে কোনো ডাউটের কোনো জায়গায় নেই। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ফোনটা পেয়ে ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। সত্যিই তাই, একজন মা হিসেবে সে নিজে যা করতে পারেনি, সত্যি তার মেয়েকে সে এগিয়ে দিতে চায়, মানে খুব স্বাভাবিক। এই চিত্রটা অনেক জায়গায়, প্রত্যেক ঘরে ঘরে এই চিত্র বোধহয় উঠে আসে, যে আমি একজন মেয়ে হিসেবে যা করতে পারিনি, আমি নিশ্চয়ই চাইবো আমার সন্তানকে সেই জায়গায় এগিয়ে দিতে। কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে স্বাধীনতা, স্বেচ্ছাচারিতা, দয়া করে দুটোকে আলাদা করতে শিখুন, দুটোকে আলাদাভাবে বুঝতে শিখুন। এই বিষয় নিয়ে না হয় আমি আবারও পরে একদিন আপনাদের সামনে আসবো। আজকে এই বিষয় নিয়ে আমি কথা বললাম, কিন্তু সময় লাঞ্চ বক্সে একেবারে শেষের দিকে, আর একদমই সময় নেই। এরপর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, আবারও অন্য একটি এপিসোডে দেখা হবে, আবারও অন্য কোনো টপিকে দেখা হবে। সেদিন আবারও আপনাদের সঙ্গে কথা হবে এইভাবেই সরাসরি ফোন লাইনের মাধ্যমে। আপনারা দেখতে থাকুন লাঞ্চ বক্স এবং সিটিভিএন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।